নমস্কার মাননীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা বিভিন্ন বিদ্যালয়ে মাস্টারমশাই দিদিমণিগণ আপনাদের ছেলে মেয়েদের কথা ভেবে বিভিন্ন সময়ে ক্লাস করাচ্ছেন। সরকারের উদ্যোগেও এই একই প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। আমি যেমনটা আগে আপনাদের বলেছিলাম, আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি এসেছি। ইংরেজি গ্রামারের একটা নতুন ক্লাস। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা যারা এই লকডাউনের সময়ে, কঠিন এই সময়টাতে বাড়িতে বসে রয়েছে, তাদের সময় কাটানোটাই মুশকিল হয়ে যাচ্ছে, তাদেরকে এই অনুষ্ঠানটা দেখবার সুযোগ করে দেবেন আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। আর সবাইকে অনুরোধ করছি, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা যারা আমাকে শুনছো, সবার জন্য আমি বলছি, আমাদের সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে। এই কঠিন সময়টাতে আমরা অবশ্যই এই কঠিন সময়টাকে কাটিয়ে উঠতে পারবো। যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে, তিনি আল্লাহ হন, ঈশ্বর হন, ভগবান হন, তার উপরে ভরসা রাখবো। তিনি আমাদের অবশ্যই বাঁচাবেন। আজকে যে বিশেষ চ্যাপ্টারের উপরে আমার ক্লাস হবে বলে আমি ভেবেছি, সেটা অত্যন্ত পরিচিত একটা চ্যাপ্টার আমাদের প্রিয় ছাত্র ছাত্রী তোমাদের কাছে। আমি ইতিমধ্যে পার্টস অফ স্পিচ আলোচনা করেছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, যে সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের কথা এই ক্লাসগুলোতে ভাবা হচ্ছে। মানে যারা অ্যাডভান্স বা যারা একটু পিছিয়ে আছে, যারা অ্যাডভান্স তারা নিজেরা একটু সমৃদ্ধ হবে, যারা পিছিয়ে আছে তারা এই আলোচনাগুলো থেকে যাতে আরো বেশি বেশি করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে, সবটাই আমাদের লক্ষ্যের মধ্যে রাখা হয়েছে। আমি যে চ্যাপ্টারের কথা আজকে আলোচনা করব বলে বলছিলাম, পার্টস অফ স্পিচ আমরা যখন শিখেছিলাম, তখন আমরা দেখেছি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন এবং ইন্টারজেকশন, এই 8টা আমরা পার্টস অফ স্পিচ পেয়েছি। আজকের আমার চ্যাপ্টার হলো আর্টিকেলস। এখন আমি যদি বলি যে এই আর্টিকেলগুলো কোন পার্টস অফ স্পিচ, প্রিয় ছাত্রছাত্রীরা একটু ভেবে দেখো। যদি আমাদের এমন হয় যে ইংরেজিতে যত ধরনের ওয়ার্ড আমরা পাই সেগুলো এই 8টা ভাগে ভাগ করা হয়, তাহলে ওই 8টা ভাগের মধ্যে তো আর্টিকেল নামে কোনো চ্যাপ্টার ছিল না, কোনো ভাগ ছিল না, কোনো পার্টস অফ স্পিচ ছিল না। তাহলে আর্টিকেল গুলো কোন পার্টস অফ স্পিচ? আমি তোমাদের জন্য বলে দিই, এই আর্টিকেল গুলো হলো এক ধরনের অ্যাডজেক্টিভ। আবারও বলছি, এই আর্টিকেল গুলো হলো এক ধরনের অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা অ্যাডজেক্টিভ পড়ার সময় দেখেছিলাম যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, পরিমাত্রা, যে শব্দগুলো দিয়ে বোঝা যায় সেগুলো হলো অ্যাডজেক্টিভ। তো এখানে সংখ্যার ব্যাপার আছে। চলো আমরা আজকের চ্যাপ্টারে ঢুকে যাই। একটু আলোচনার ছলে ধীর স্থির ভাবে আমি কথাগুলো তোমাদের বলছি। অল্পক্ষণ সময় আমার কথাগুলো শোনো ধৈর্য ধরে। আমার মনে হয় এই আলোচনাটা থেকে তোমার উপকার হবে।
আর্টিকেলস এই জিনিসটা যেমনটা বললাম যে এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। এই আর্টিকেলটা তোমরা শুনেছো ইতিমধ্যে, তোমরা অনেকে প্র্যাকটিসও করো যে আর্টিকেল এ বা আ যেটাকে বলি আমরা, অ্যান এবং দা, এই তিনটা ওয়ার্ডকে একত্রে কি বলা হয় না, এই তিনটা ওয়ার্ডকে একত্রে বলা হয় আর্টিকেলস। এখন এই আর্টিকেলস গুলো এ এবং অ্যান, এই দুটো আর্টিকেলকে একটা ক্যাটাগরিতে ফেলা হয়, এবং দা যে শব্দটা আছে এই শব্দটাকে আরেকটা ক্যাটাগরিতে ফেলা হয়। এ এবং অ্যান এই দুটো আর্টিকেলকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। আবারও বলছি, ইনডেফিনিট আর্টিকেল এ এবং অ্যান। আবার উল্টো দিকে দা এই শব্দটা, এইটা হলো ডেফিনিট আর্টিকেল। তাহলে এই জায়গাটা আমরা দেখলাম যে একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এখন এই যে এ এবং অ্যান এই দুটো শব্দ সাধারণত কোন জায়গাগুলোতে বসে? দা এই শব্দটা সাধারণত কোন জায়গাগুলোতে বসে? এই বিষয়টা যদি আমরা পরিষ্কারভাবে একটু জেনে নিই, তারপরে আমরা দেখব যে এরা কোথায় বসে না। তাহলে আমরা প্রথমে যদি আসি যে ইনডেফিনিট আর্টিকেল, যেমনটা আমি বলেছিলাম যে এ এবং অ্যান এই দুটো আর্টিকেলকে ইনডেফিনিট আর্টিকেল বলে, তাহলে এ এবং অ্যান এরা কোথায় সাধারণত বসে এটা জানা খুব দরকার। প্রথমে আমরা একদম সহজ সরলভাবে কয়টা জিনিস আগে জেনে নিই যে এটা কোথায় বসে। একদম ছোট লেভেলের ছোট ক্লাসের ছেলেমেয়েরা তারাও এটা জানে, আবার 8, 9, 10 এমনকি 11, 12 ছেলেমেয়েরাও এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এরাও কিন্তু এ এর ব্যবহার, অ্যান এর ব্যবহার, দা এর ব্যবহার এটা ভুল করে আসে পরীক্ষায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে প্রথমেই আর্টিকেল এই চ্যাপ্টারটার নাম শুনেই যে আমি এটা জানি এমন মনে করার কোনো কারণ নেই। আমরা আসি এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, দা কোথায় বসে। আমি যদি প্রথমে বলি এ কোথায় বসে, সাধারণত একদম সবাই যেটা জানে সেই কথাটা আগে আমি মনে করিয়ে দিই যে এ বসে যে, এবং তারও আগে বলি যে এই যে এ, অ্যান আর দা এগুলো কিন্তু কোনো নাউনের আগে বসে, এবং সেটা অবশ্যই আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা অবশ্যই কাউন্টেবল নাউন। কি বললাম আমি? সেটা অবশ্যই কোনো কাউন্টেবল নাউন, অর্থাৎ গোনা যায়, হ্যাঁ, এইরকম নাউনগুলোর আগে কিন্তু আর্টিকেল বসে, এবং সেটা এ হতে পারে, অ্যান হতে পারে এবং দা হতে পারে। তাহলে এ কোথায় বসে আমরা আগে জেনে নেই। এ হচ্ছে সাধারণত যে ওয়ার্ডগুলো, যে নাউনগুলো শুরু হয় কোনো কনসোনেন্ট দিয়ে। তাহলে কি বললাম যে কোনো কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে সেই শব্দটার বা সেই নাউনটার আগে সাধারণত এ বসে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেমন আমরা বলতে পারি আ ম্যান, আ বয়, আ ফ্যান, হ্যাঁ, আ চেয়ার, আ টেবিল, আ ট্রি। তাহলে একটি এই অর্থে কোনো নাউন যেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেই নাউনটার আগে একটি বোঝানোর জন্য এ কথাটা বা আ কথাটা ব্যবহার করতে হয়। যদি এটা ক্লিয়ার হয়ে যায় তোমার কাছে, তাহলে অ্যান সাইড বাই সাইড যদি আমি বলি, তাহলে যে ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়
যে ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয় এবং সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন হতে হবে, সেটা যখন ভাওয়েল দিয়ে শুরু হবে সাধারণত তার আগে অ্যান বসবে। তাহলে অ্যান ইগল, অ্যান অ্যান্ড, অ্যান আই, অ্যান এক, হ্যাঁ, অ্যান আমব্রেলা, এক্সাম্পল এগুলো। এখন এই যে এ বসালাম, এই এ আরো কিছু জায়গায় বসে যেগুলো এক্সেপশন, সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। সেটা কেমন? ওয়ার্ডটা যদি কোনো ভাওয়েল দিয়ে শুরু হয়, আবারও বলি, শব্দটা শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, তাহলে তার আগে কি বসার কথা ছিল? একটু আগে যে আমি নিয়ম বললাম সেই অর্থে তো, সেই নিয়ম অনুসারে তো ভাওয়েলের আগে অ্যান বসার কথা ছিল, কিন্তু সেখানে অ্যান বসবে না, সেখানে বসবে আ বা এ। সেটা কখন, কোন জায়গাটায়? বিশেষ করে মনে রাখবে, এই জায়গাগুলো খুব খুব ভুল হয়, খুব ভুল হয়। সেটা হলো যে কোনো ওয়ার্ড যদি কোনো ভাওয়েল দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ একদম স্পষ্ট বাংলায় আমি বলে রাখি তোমাকে, যে তার উচ্চারণ যদি ওয়া হয় বা ইউ হয়, তাহলে সেই শব্দটার আগে, সেই নাউনটার আগে কিন্তু আর ভাওয়েল বসবে না, তার আগে কিন্তু তোমার সেটা এ বসবে। একটা এক্সাম্পল বলি তোমাকে, ধরো 1 রুপি নোট, তাহলে 1, ও এন ই, 1, ও এন ই, 1, এই শব্দটার আগে কি বসবে? ওটা হলো ভাওয়েল, এর আগে কি বসার কথা ছিল? এর আগে বসার কথা ছিল অ্যান, কিন্তু অ্যান ওখানে বসবে না। তাহলে আমরা 1 রুপি নোট লিখবো নাকি অ্যান 1 রুপি নোট লিখবো? অবশ্যই মনে রাখবে যে ওখানে কিন্তু এ 1 রুপি নোট এই কথাটা হবে, অর্থাৎ এ আর অ্যান এর মধ্যে ওখানে কিন্তু এ কথাটা হবে। 1 ম্যান কমিটি, অনেক সময় হয় সরকার গঠন করে 1 সদস্য বিশিষ্ট কমিটি, সেক্ষেত্রে কি হয়? ও এন ই, 1, এটা মনে রাখলেই হবে যে ও দিয়ে, ওটা হলো ভাওয়েল, অর্থাৎ এর সামনে অ্যান বসার কথা ছিল, কিন্তু উচ্চারণটা ওয়ান, ও এন ই, 1 ওয়া হওয়ার কারণে সেখানে কিন্তু না অ্যান বসছে না, সেখানে এ বসছে। ইউ যদি উচ্চারণ হয়, একটু আগে আমি বলছিলাম, ইউ যদি উচ্চারণ হয় সেখানেও কি হবে? না, সেখানেও কিন্তু এ হবে। তুমি ধরো ইউরোপিয়ান, স্পেলিংটা হলো ই ইউ আর ও পি ই এ এন, অথচ উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, ই দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ইউরোপিয়ান, অর্থাৎ অ্যান ইউরোপিয়ান, ওটা ভুল। তাহলে হবে ওটা আ ইউরোপিয়ান বা এ ইউরোপিয়ান। ইউনিট, ইউনিট, এ ইউনিট না অ্যান ইউনিট, অবশ্যই এ ইউনিট। ইউনিভার্সিটি, ছোটরা বিশেষ করে তোমরা মনে রাখবা, খুব ভুল হয় এগুলো। ইউনিভার্সিটি এই শব্দটার আগে, আমি পরে তোমাকে বোর্ডে নিয়ে গিয়ে এক্সাম্পল সহ দেখিয়ে দিব যে আমরা কি ধরনের, কিভাবে করে কোন জায়গাগুলো আমাদের ব্ল্যাঙ্ক ফিল আপ করতে দেওয়া হয়, কিন্তু আমরা কি ধরনের মিস্টেকগুলো করি। ইউনিভার্সিটি এই ওয়ার্ডটার আগে কি হবে? পরিষ্কার করে শুনে রাখো, ওখানে এ হবে, ওখানে অ্যান হবে না। এ কখনো কখনো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। যেমন একটা এক্সাম্পল বলি যে আই গেট 60 রুপিস আ মান্থ, তাহলে ইন আ মান্থ এখানে না হয়ে ইন এর জায়গায় ইন আ মান্থ, ইন এর কাজটা আ করে দিল, এ করে দিল, এ মান্থ, আই গেট 60 রুপিস এ মান্থ। অর্থাৎ এখানে একটু অ্যাডভান্সদের জন্য বলে রাখা হলো যে কি হলো, এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে এ কখনো কখনো ব্যবহার হয়।
এখন অ্যান এর এই একই রকম আলোচনায় যদি আমি আসি যে অ্যান এর ব্যবহারে কি কোনো এক্সেপশন আছে? অবশ্যই আছে। সেটা কি না, যদি কোনো ওয়ার্ড কোনো অনুচ্চারিত এইস, এটাকে আমরা বলি কি বলি না, কোনো এইস 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 এর বাংলায় যদি হয় আমরা লিখি, যদি আমরা কারো নাম বলি হাবিব, সেক্ষেত্রে আমরা কি বলবো, কি লিখবো, এইস এ বি আই বি। তাহলে এইস এর কি উচ্চারণ কি হলো, হ। কিন্তু কোন ওয়ার্ড আছে, অনেক ওয়ার্ড আছে যেখানে এইস থাকবে কিন্তু হ উচ্চারণ হবে না। আওয়ার, তুমি লেখো আওয়ার, এইস ও ইউ আর, এখানে কি হয়েছে না, এইস এর উচ্চারণ এখানে হয়নি। এইটাকে আমরা বলি অনুচ্চারিত এইস। এই অনুচ্চারিত এইস যদি কোনো ওয়ার্ডে থাকে, কোনো ওয়ার্ডের প্রথমে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাবা অ্যান কি হবে না, সেটা কনসোনেন্ট হওয়ার পরেও কিন্তু সেখানে সে তার আগে এইস, তার আগে এ হবে না, তার আগে হবে অ্যান। তাহলে এটা মনে থাকবে। অনেস্ট ম্যান, আরেকটা এক্সাম্পল বলি, অনেস্ট অনেস্ট, অনারেবল, তাহলে অ্যান অনারেবল ম্যান না এ অনারেবল ম্যান। যে উদাহরণ আমি বললাম, যে নিয়ম আমি বললাম, তাতে তোমার কি মনে হচ্ছে, এ অনারেবল ম্যান নাকি অ্যান অনারেবল ম্যান? অবশ্যই অ্যান অনারেবল ম্যান। এইচ ও এন ও ইউ আর এ বি এল ই, এইচ দিয়ে শুরু হয়েছে কিন্তু অ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ উচ্চারণ এইচ এর যে উচ্চারণ হ হয়নি এখানে। এইটা হচ্ছে অনুচ্চারিত এইচ এর ঘটনা। আচ্ছা, অনারেবল ম্যান, অনেস্ট ম্যান, এই ব্যাপারগুলো আমি বললাম। তাহলে এইটা গেল অ্যান এর ব্যবহারের এক্সেপশন, অর্থাৎ সেখানে কি হওয়ার কথা ছিল, এ হওয়ার কথা ছিল, সেখানে অ্যান গিয়ে বসে যাচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা বলে রাখি তোমাকে, সেটা হলো যে কোনো ওয়ার্ড আছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, অনেক ওয়ার্ড আছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু সেই কনসোনেন্টটার উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে। তোমাকে এক্সাম্পল বলি, ধরো এম এল এ, এম এম এর একটা ব্যাপার আছে ওখানে, উচ্চারণ করো তুমি ভালো করে, এফ আর সি এস, এম বি বি এস, এম পি। হ্যাঁ, তাহলে এই ধরনের যে শব্দগুলো, তাহলে এ এফ আর সি এস নাকি এন এফ আর সি এস, এফ উচ্চারণ হলো, লেটারটা হলো কনসোনেন্ট কিন্তু ওটার উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, তাই ওটা এ এফ আর সি এস হবে না, ওটা এন এফ আর সি এস হবে। এম বি বি এস, এম বি বি এস, ডক্টরদের ডিগ্রি হয়, এফ আর সি এস টাও বিদেশ থেকে পড়াশোনা করে আসে ডাক্তাররা, সেটা একটা ডিগ্রি। তো এম বি বি এস, এই ডিগ্রিটার সামনে কি হবে, হি ইজ অ্যান এম বি বি এস নাকি হি ইজ এ এম বি বি এস? এম তো কনসোনেন্ট, ওর সামনে কি এ হবে না, ওর সামনে এ হবে না, ওর সামনে অ্যান হবে। তাহলে এই একটি অর্থে বা একজন অর্থে আমরা কি দেখলাম না, কখনো কোনো জায়গায় এ বসছে, আবার কোনো জায়গায় অ্যান বসছে, এবং তার ব্যবহারের যে নিয়মটা মোটামুটি ভাবে মোটের উপর এইটুকু কথা যদি মাথায় রাখা যায়, তাহলে কি হবে, অন্তত আমার শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, অন্তত কি হবে, 98% মিস্টেক কিন্তু ওভারকাম করা যাবে এ আর অ্যান এর ব্যবহারের। তাহলে এই কেন আনসার্টেন, যেটা ইনডেফিনিট আর্টিকেল। এবার ডেফিনিট করে যে জায়গাগুলো, ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে যখন আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য একটা আর্টিকেল ব্যবহার করব, সেই আর্টিকেলটা কি হয়ে যাবে না, সেটা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল হবে। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছো? তারপরেও আমি তোমাকে একটু পরিষ্কার করে বলি, ধরো আমি যদি বলি যে আ বয়, কি বললাম, তখন এই যে এ বয় বা আ বয় আমি বললাম, তখন কি হচ্ছে, এইটা আমার যে কোনো বয়কে বোঝাচ্ছে। আ ট্রি, আ টিচার, আ স্টুডেন্ট, আ ফ্যান, হ্যাঁ, আ রুম, আ স্কুল, তখন এটা যে কোনো স্কুল, যে কোনো রুম, যে কোনো ফ্যান, যে কোনো টিচার, যে কোনো স্টুডেন্ট, যে কোনো ম্যানকে বোঝাচ্ছে।
এর জায়গায় অ্যানও হতে পারত, অ্যান এগ, অ্যান অ্যান্ড, অ্যান ইগল হতেই পারে, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমবিবিএস ডক্টর, অ্যান এফআরসিএস ডক্টর হতে পারে। তাহলে যে কারণে এ বা অ্যান ওটা হবে সেটা তো থাকবেই, কিন্তু আমি একটা অর্থে অ্যান এগ বললেও একটা যে কোনো এগকে বোঝাবে, আবার এ ম্যান যদি আমরা বলি যে কোনো ম্যানকে বোঝাবে। এইবার ওইটাকেই যদি আমরা একটা নির্দিষ্ট ছেলের কথা বলি, নির্দিষ্ট একটা মানুষের কথা বলি, নির্দিষ্ট একটা টিচারের কথা, একজন টিচারের কথা বলি, নির্দিষ্ট একটা ঘরের কথা বলি, নির্দিষ্ট একটা স্কুলের কথা বলি, নির্দিষ্ট একটা কিছুর কথা বলি, তখন কিন্তু কি হবে মনে রাখবার, সেখানে হবে দা। তাহলে কি নিয়ম পেলাম আমরা? প্রথম যে নিয়মটা দা এর ব্যবহারের পেলাম সেটা হচ্ছে দা কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পলে আর আমি যাচ্ছি না, প্রচুর সময় লেগে যাবে। যেটা আমি বললাম, নির্দিষ্ট একটা বই, দা বুক, নির্দিষ্ট একটা মোবাইল ফোন, দা মোবাইল ফোন, নির্দিষ্ট একটা ঘর, দা রুম, নির্দিষ্ট একটা বাড়ি, দা হাউস, নির্দিষ্ট একটা বাজারের নাম বলছো তুমি, দা মার্কেট, নির্দিষ্ট একজন টিচারের কথা বলছো তুমি, দা টিচার। গেল। এখন পরবর্তী যদি আসো তাহলে দেখো ইউনিভার্সের মধ্যে এই যে কি বলবো, বাংলায় যদি বলি বিশ্ব ব্রহ্মাণ্ডে কতগুলো জিনিস আছে, একদম পাতি বাংলা ভাষায় বলে দিচ্ছি আমি, সারা জীবন মনে থাকবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কতগুলো জিনিস আছে যেটা একটাই মাত্র অস্তিত্ব আছে, যেটার একটাই মাত্র অস্তিত্ব আছে আর দ্বিতীয়টি নেই। তার নামের আগে কি বসবে? দা শব্দটা বসবে, মনে রাখবা। কি বললাম? দা শব্দটা বসবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই মাত্র আছে এইরকম জিনিসের নামের আগে, এইরকম নাউনের নামের আগে। এক্সাম্পল তোমার কাছে একদম আমি বলার আগে তোমার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। সান একটাই আছে, অর্থাৎ দা সান, যেখানেই লেখো দা সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য স্কাই, দ্য সাউথ, দ্য নর্থ, দ্য ওয়েস্ট, দ্য ইস্ট। বুঝেছ? আর কিছু বলতে হবে? দা এর এই পার্টিকুলার নিয়মটা, যেটা হচ্ছে তোমার কোনো ইউনিভার্সের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটাই মাত্র আছে, এইরকম নাউনের আগে দা বসাতে হয়। সেটা তুমি যেখানেই লেখো না কেন, যে কোনো সেন্টেন্সেই লেখো, যে কোনো প্যারাগ্রাফেই লেখো, যে কোনো জায়গাতেই লেখো, খালি সান বসবে না, দা সান লিখতে হবে। বুঝেছ? দা আর্থ লিখতে হবে, দা সাউথ, দা নর্থ, দা ওয়েস্ট, এইভাবে করে লিখতে হবে, যে কেননা তার অস্তিত্ব একটাই মাত্র আছে। ব্যাস হয়ে গেল। আর চলে আসে যে কটা কথা একদম এসেনশিয়াল, যে কটা কথা তোমাকে মনে রাখতেই হবে, আর ফার্দার স্টাডিতে তোমাকে অবশ্যই তোমার যেতে হবে, কিন্তু যে কটা কথা মনে না থাকলে তোমার হচ্ছে বেসিক জায়গাটা, ধারণাটা তৈরি হবে না, সেগুলো আমি অন্তত বলার চেষ্টা করি তোমাকে এই ছোট্ট ক্লাসটাতে। তাহলে আরেকটা নিয়মের কথা কি বলবো, দেখবে তুমি কতগুলো ওয়ার্ড আছে, আমরা কি করি, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি কেমন, যে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ হয়, ভালো, অপেক্ষাকৃত ভালো, সবচেয়ে ভালো। মনে পড়ছে নিশ্চয়ই? গুড, বেটার এবং বেস্ট। মনে রাখবা যে এই বেস্ট, এই যে ওয়ার্ডটা আছে, এইটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু অবশ্যই দা বসে। আবার বলছি, কোন সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। তাহলে দা কি দাঁড়ালো? দা বেস্ট। হি ইজ দ্য বেস্ট বয়, she is the tallest girl, the greatest invention, greatest, biggest, the biggest, the smallest, the strongest, the cheapest, সবচেয়ে সস্তা, the cheapest। বুঝেছ? তাহলে সুপারলেটিভ ডিগ্রি যখনই দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট বিউটিফুল, ওটা তো জানোই যে সব ওয়ার্ডে ইআর আর ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা যায় না। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল। তাহলে মোস্ট বিউটিফুল লেখার আগে তোমাকে কি লিখতে হবে? তা লিখতে হবে। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, তাহলে কি লিখতে হবে তোমাকে? কি? রাম
is the most intelligent boy in this class. তাহলে the most intelligent. তাহলে এই জিনিসটা তোমার এই নিয়মটা তোমার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। কোথায় কি বললাম আমি? সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? দা বসে। আর কোথায় বসে? কোন নদীর নামের আগে অবশ্যই দা বসে। কি বললাম? কোন নদী, যে কোনো নদীর নাম যখন লিখবা মনে রাখবা কোন নদীর নামের আগে অবশ্যই দা বসে। দা গঙ্গা, দা যমুনা, দা ব্রহ্মপুত্রা, দা তিস্তা, হ্যাঁ, দা তোরসা, দা মানসাই, যে কোনো নদীর নাম তুমি লেখো, তোমার বাড়ির পাশে যে নদীটা আছে ছোট একটা নতুন নদী, তার নামের আগেও দা বসে। কোন সাগর, মহাসাগর, এদের নামের আগে দা বসে। দা প্যাসিফিক ওশেন, দ্য বে অফ বেঙ্গল, তাহলে আর কি বলবো, দ্য অ্যারাবিয়ান সি। বুঝতে পারছো? তাহলে এদের নামের আগে অবশ্যই তোমাকে কি লিখতে হবে? দা লিখতে হবে। তাহলে এইভাবে করে এগোচ্ছে নিশ্চয়ই তোমার যে ধারণাটা, নিশ্চয়ই তোমার এই ধারণাটা কি হচ্ছে না সামনের দিকে এগোচ্ছে। আরেকটা নিয়ম তোমাকে বলি, কোন কমন নাম তার আগে কিন্তু দা বসে। ব্যাপারটা একটু খুলে বলি। কমন নাম ধরো এরকম হচ্ছে, ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল, এটা একজন লিখেছে, আর একজন লিখেছে দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা ঠিক আছে বলো? কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, তাই তো? তাহলে কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, এর জন্য আমরা কি লিখবো? কুকুর মানে ডগ, তাহলে ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল, কেউ লিখেছে। আরেকজন লিখেছে দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। এবার আমাকে বলো, তোমার যদি ধারণা পরিষ্কার থাকে তাহলে আমি তোমাকে প্রশ্ন করছি যে তুমি আমাকে বলো এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা সেন্টেন্স ঠিক আছে? এই দুটো সেন্টেন্সের মধ্যে ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল এই সেন্টেন্সটা ভুল আছে। খালি আক্ষরিক অনুবাদ করলে তো হবে না বাবা। কমন নাউন অর্থাৎ একটা মাত্র নাউন, একজন মাত্র ব্যবহার হয়েছে, কিন্তু সে সমগ্র জাতিকে রিপ্রেজেন্ট করছে। কথাটা বুঝতে পারছো? সে সমগ্র জাতির কথা বলছে। আর একটু করে পরিষ্কার করে বলি, মানে যখন আমরা বলি কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, তখন এরকমটা নয় যে খালি তোমার বাড়ির কুকুরটাই বা আমার বাড়ির কুকুরটাই বিশ্বস্ত, এরকম নয়। কুকুর জাতটা হচ্ছে বিশ্বস্ত প্রাণী। তাহলে আমরা কি বললো এবার? সেক্ষেত্রে আমরা ডগস আর ফেইথফুল অ্যানিমেল সেটাও বলি না, তখন আমাদের কি করতে হয়? দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। তাহলে এই যে কমন নাউন, এর আগে আমরা একটা দা বসাই দিলাম এবং এর মধ্য দিয়ে দা ডগ করার মধ্য দিয়ে আমরা কি করলাম? গোটা কুকুর সম্প্রদায়টাকে আমরা মিন করলাম। আমি কি বোঝাতে পারলাম কথাটা? আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তোমাকে যদি বলা হয় যে গরু আমাদের দুধ দেয়, তাহলে বলো তো যে খালি তোমার বাড়ির গরুটাই কি দুধ দেয়? খালি আমার বাড়ির গরুটাই কি দুধ দেয়? না, এক্ষেত্রে কি হবে? গরু সম্প্রদায়টা, গরু যে জাতটা আছে, হ্যাঁ, সে কি করছে? অর্থাৎ কাউ, এর ধর্মই হলো দুধ দেওয়া। ফলে আমরা ওখানে কি করবো? কাউস এরকম লিখবো না, দ্য কাউ গিভস আস মিল্ক। পরিষ্কার করে জেনে রাখো, দ্য কাউ হবে এখানে, খালি কাউ হবে না। যদি বলা হয় যে বাঘ একটি হিংস্র প্রাণী, সেখানে কি হবে? টাইগার ইজ আ ফেরোসাস অ্যানিমাল, এরকম না, ওখানে দা টাইগার ইজ আ ফেরোসাস অ্যানিমাল, এই কথাটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা বলি যে যখন কোনো ওয়ার্ড দিয়ে ধরো এই ওয়ার্ডটা দিয়ে কি হচ্ছে? একটা বিষয়ে কেউ বোঝাচ্ছে, আবার ওই একই ওয়ার্ডটা দিয়ে কোনো একটা জাতিকেও বোঝাচ্ছে। যেমন ধরো ইংলিশ, এই ইংলিশ কথাটার মানে কিন্তু একটা বিষয়, মানে যেমন ধরো আমরা যদি বলি যে ইংরেজি আমার প্রিয় বিষয়, তাহলে আমরা কি বলি? এটাকে ট্রান্সলেট কিভাবে করি আমরা? ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এরকমই বলি। তুমিও তাই বলবে, ইংরেজি আমার প্রিয় বিষয়। এই ক্ষেত্রে তুমি কি বলবে? ট্রান্সলেট কিভাবে করবে? ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাই তো করবে। এইবার তাহলে এখানে তুমি কি লিখলে? ইংলিশ।
আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি যে ইংরেজরা সাহসী জাতি, তাহলে এখানেও ইংলিশ তোমাকে লিখতে হবে, কিন্তু এখানে জাতিকে বোঝাচ্ছে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে দা ইংলিশ। তাহলে ইংলিশ শব্দটা দেখো একাধারে একটা সাবজেক্ট বা একটা বিষয়কে বোঝালো, আর একাধারে সে কি করলো, একটা জাতিকে বোঝালো। তাহলে যখন জাতি অর্থে ব্যবহার হবে তখন কিন্তু না কি হবে, তখন কিন্তু সেটা তার নামের তার আগে কিন্তু দা কথাটা লিখতে হবে, দা ব্যবহার করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমার কাছে? আরো শোনো, এবার ধরো বিশেষ কোনো দ্বীপপুঞ্জ, কোনো দ্বীপপুঞ্জ, কোনো পর্বত শ্রেণী। দ্বীপপুঞ্জ মানে তোমাকে ধরো ধরো আন্দামানস, আমি বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, তাহলে দ্য আন্দামানস এর আগে কিন্তু আমাদের কি লিখতে হবে, দা আন্দামানস। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমার কাছে? যদি আমরা বলি যে কত একটা পর্বত শ্রেণী, হিমালয় পর্বতমালা আছে, হিমালয় পর্বতমালা আমরা বলি, পর্বত শ্রেণী, পর্বত কতগুলো পর্বত আছে, পর্বতমালা পর্বত শ্রেণী বলি, তখন কি লিখতে হবে আমাদের, দা হিমালয়াস। কি লিখতে হবে আমাদের, দা হিমালয়াস। ভৌগোলিক কোনো অবস্থান, কিছু জায়গা, এক্ষেত্রে আমি তোমাকে এইভাবে করে বলি যে কিছু অর্থবহ জায়গা, মানে কিছু জায়গার নাম আছে কিন্তু তার একটা বিশেষ অর্থ আছে, সেই যে অর্থবহ জায়গা তার নামের আগে দা বসে। আমি এক্সাম্পল দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে, কয়েকটা এক্সাম্পল, দু একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। ধরো পাঞ্জাব একটা ওয়ার্ড আছে, পাঞ্জাব একটা জায়গার নাম আছে। তো এই পাঞ্জাব হচ্ছে কি, ইরাবতী, বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু আর সিন্ধু, এই পাঁচটা নদের সঙ্গম স্থল, সেই জন্য তার নাম হয়েছে পাঞ্জাব। তো কি হয়েছে, পাঞ্জাব মানে হচ্ছে পঞ্চ নদের সমাহার, এরকম একটা কথা বলা হয় ভূগোলে, এটা ভালো বুঝবে, আরো পড়ার সময় ভালো বুঝবে। তখন কি হলো, এই পাঞ্জাব শব্দটার আগে আমাদের কি লিখতে হয়, দা পাঞ্জাব লিখতে হয়। যেমন ডিকান, দাক্ষিণাত্য, তাহলে এখানে লিখতে হয় দা ডিকান। কি লিখতে হয় এখানে, দা ডিকান। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাকে, যে ঐতিহাসিক স্থাপত্য কীর্তি যেগুলো আছে, কি বললাম, ঐতিহাসিক স্থাপত্য কীর্তি যেগুলো আছে তাদের নামের আগে কিন্তু অবশ্যই তোমাকে দা লিখতে হবে। প্রচুর এক্সাম্পল এরকম পেয়ে যাবে তুমি, দা তাজমহল, দা কুতুব মিনার, দা রেড ফোর্ট। তুমি যদি একদম মানে যে কোনো ঐতিহাসিক স্থাপত্য কীর্তি, হ্যাঁ, দা রাজবাড়ি প্যালেস, কোচবিহারে আছে রাজবাড়ি, হ্যাঁ, এটা দা রাজবাড়ি প্যালেস। তাহলে ঐতিহাসিক যে স্থাপত্য কীর্তিগুলো আছে, দা নবান্ন, দা রাইটার্স বিল্ডিং, আর কত এক্সাম্পল বলবো, বুঝতেই পারছো যে কোনো ঐতিহাসিক স্থাপত্য কীর্তি তার নামের আগে অবশ্যই তোমাকে কি লিখতে হবে, অবশ্যই তোমাকে কিন্তু দা, এই ডেফিনিট আর্টিকেলটাকে ব্যবহার করতে হবে। ধর্মগ্রন্থ, কোনো বিখ্যাত গ্রন্থ, মানে যেগুলোকে আমরা মহাকাব্য বলি, এপিক, এই এপিকগুলোর নামের আগে কিন্তু দা বসে। কয়েকটা এপিকের নাম বলো দেখি। অবশ্যই কয়েকটা এপিক হলো, রামায়ণ নাম শুনেছো, মহাভারতের নাম শুনেছো, তাহলে কি হবে, দা রামায়ণ। রামায়ণ নামের আগে আমাদের কি লিখতে হবে, দা রামায়ণ। দা মহাভারত, দা ইলিয়াস, হোমারের লেখা ইলিয়াড, অডিসি, দা অডিসি, দা প্যারাডাইস লস্ট, এগুলো মহাকাব্য, এগুলোর নামের আগে কি লিখতে হবে আমাদের, দা, এই ডেফিনিট আর্টিকেলটাকে ইউজ করতে হবে। কোনো ধর্মগ্রন্থের নামের আগে, সে যে কোনো ধর্মগ্রন্থই হোক না কেন, দা কোরআন, কোরআন নামটা লেখার আগে অবশ্যই দা লিখবো। দা বাইবেল, দা গীতা, দা ভেদাস, বেদ। তাহলে এগুলোর আগে কি লিখতে হবে আমাদের, কোনো ধর্মগ্রন্থের নামের আগে কিন্তু, হ্যাঁ,
অবশ্যই দা শব্দটা, এই ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করতে হবে। যখন আমরা ঐতিহাসিক কোনো ঘটনার কথা বলবো, কোনো বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, যেমন ধরো সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহ, তাহলে এইটাকে যখন আমরা বলবো তখন আমরা কিন্তু কি বলবো, অবশ্যই তার নামে তার আগে একটা দা ব্যবহার করে আমরা এই কথাটা বলবো। কি কেমন? যেমন দ্য সিপাহী মিউটিনি, অর্থাৎ সিপাহী বিদ্রোহ, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব। তাহলে কি হলো, ওইটা একটা ঐতিহাসিক একটা ঘটনা, তার নামের আগে আমরা কি লিখলাম, দা ব্যবহার করলাম। কোনো বাদ্যযন্ত্রের নামের আগে দায়ের ব্যবহারটা কিন্তু খুব ভ্যারাইটি আছে, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। দা আর কোথায় বসে? দা কোনো বাদ্যযন্ত্রের নামের আগে বসে, দা গিটার, দা পিয়ানো, দা হারমোনিয়াম। যখনই কোনো বাদ্যযন্ত্র আমরা নাম ব্যবহার করব, অবশ্যই সেই বাদ্যযন্ত্রের নামের আগে আমরা কি লিখব, অবশ্যই দা এই ডেফিনিট আর্টিকেলটাকে ব্যবহার করব। কোনো জাহাজ বা কোনো ট্রেন, খুব ইম্পর্টেন্ট, কোনো জাহাজের নামের আগে আমরা কিন্তু দা এই ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করব। টাইটানিক, তাহলে আমরা কি লিখবো, দা টাইটানিক। কোনো ট্রেনের নামের আগে দা শতাব্দী এক্সপ্রেস, দা রাজধানী এক্সপ্রেস, তাহলে কি দাঁড়ালো, দা ইউজ হলো ওখানে। কোনো খবরের কাগজ, খুব ভালো করে শুনে রাখো, কোনো খবরের কাগজ, সেটা যখন বাংলাতে নাম লিখবো, আমরা লিখছি উত্তরবঙ্গ সংবাদ, দেখবে উত্তরবঙ্গ সংবাদ বাংলাতে লেখা থাকে, একদম প্লেন বাংলায় লেখা থাকে উত্তরবঙ্গ সংবাদ, কিন্তু ওটাকে যখন আমাদের কোনো কাজে আমরা ইংরেজি ভাষাতে যখন ওটাকে লিখবো, তখন কিন্তু আমাদের দা উত্তরবঙ্গ সংবাদ লিখতে হবে, দা আনন্দবাজার পত্রিকা লিখতে হবে, দা টেলিগ্রাফ লিখতে হবে, দা স্টেটসম্যান লিখতে হবে, দা এশিয়ানেস লিখতে হবে, দা হিন্দু লিখতে হবে, দা অবজারভার লিখতে হবে। তাহলে এইরকম ভাবে যে কোনো সংবাদপত্রের নামের আগে কি বসবে না, দা হবে। এখন আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে কোনো প্রপার নাম, সেই প্রপার নাম যখন কোনো তুলনা করার জন্য ব্যবহার করা হয়, সেই প্রপার নামটাকে একটু বুঝিয়ে বলি তোমাকে। ধরো আমরা যদি এরকম বলি যে কালিদাস হলেন ভারতবর্ষের শেক্সপিয়ার, তাহলে কালিদাস কিন্তু শেক্সপিয়ার নন। আবার শেক্সপিয়ার এই নামটাই প্রপার নাউনের আগে কিন্তু কখনো কখনো কোনো দা ব্যবহার করা হয় না। তাহলে এই জায়গাটা কেমন দাঁড়ালো, এইটাকে ট্রান্সলেট করতে লিখতে হবে আমাদের, কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে এখানে দা শেক্সপিয়ারের নামের আগে যে দা ব্যবহার করা হলো, এখানে দা ব্যবহার করা হলো এই কারণে, কেননা কালিদাসকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমার কাছে? যদি আমরা বলি যে সুকান্ত ইজ দ্য কিডস অফ বেঙ্গল, কি বললাম এক্সাম্পলটা, সুকান্ত ইজ দ্য কিডস অফ বেঙ্গল, অর্থাৎ দা কিডস হওয়ার কথা ছিল না। কোনো প্রপার নাউনের আগে, কোনো ব্যক্তির নামের আগে দা হবে না, এটাই সত্য। কিন্তু কি হয়েছে, এখানে সুকান্তকে টেনে আনা হয়েছে, কিডসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, অর্থাৎ তুলনামূলক, যখন তুলনা বোঝাবে, অর্থাৎ যখন দুটো ব্যক্তিকে তুলনা করা হবে, তখন একজনের যার সঙ্গে তুলনা করা হবে তার নামের আগে দা বসে। আলোচনার অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে এসেছি, প্রায় শেষ প্রান্তে এসেছি। এখন আমি বলি তোমাদের আরেকটা দা বর্ষে এরকম আরেকটা জায়গা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নামের আগে দা বসে। কি বললাম, কোনো রাজনৈতিক দলের নামের আগে অবশ্যই দা বসাতে হয়।
দু একটা রাজনৈতিক দলের নাম বলো দেখি। ভারতীয় জনতা পার্টি, বিজেপি আছে, তাহলে দা ভারতীয় জনতা পার্টি। সিপিআইএম একটা রাজনৈতিক দল আছে। তো এই নামটা লেখার আগে আমাদের কি লিখতে হবে? দা লিখতে হবে। তাহলে দা সিপিআইএম। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দলের নাম। তখন এইটার নামের আগেও কিন্তু আমরা ইংরেজিতে যখন লিখব তখন অবশ্যই দা এই আর্টিকেলটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো রাজনৈতিক দলে, হ্যাঁ, দা তৃণমূল কংগ্রেস বা দা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এইভাবে আমরা লিখব। তাহলে রাজনৈতিক দলের নামের আগে কি হলো? দা ব্যবহার হলো। এখন এইভাবে করে আমরা যদি এ দেখি কোথায় ব্যবহার হয়, যদি আমরা দেখলাম অ্যান কোথায় ব্যবহার হয়, এবং যদি আমরা একটু শিখে রাখি, একটু যদি জেনে রাখি ভালো করে, যদি এই এই সময়টাতে যখন কিনা আমাদের বাড়িতে বসে বসে থাকতে হচ্ছে, তো এই জিনিসগুলোকে যদি একটু শিখে রাখা যায় তাহলে কি হবে? আমরা নিজেরা খুব সমৃদ্ধ হতে পারবো। তাহলে আমরা দেখলাম এ এর ব্যবহার, অ্যান এর ব্যবহার এবং দা এর ব্যবহার। এই এ, অ্যান এবং দা কোথায় কোথায় ব্যবহার হয় সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা একটু বোর্ডে আসি। আমি একটু আগে বলেছিলাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা একটু জাস্ট একটু সহজ হোমওয়ার্ক, একটু সহজ একটু বোর্ড ওয়ার্ক করি। বলো আমাকে, বলো এখানে আমরা কোন আর্টিকেলটা ব্যবহার করব? ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি শব্দটার আগে কি আর্টিকেল ব্যবহার হবে? অনারেবল ম্যান, FRCS, এই শব্দটার আগে কোন আর্টিকেল ব্যবহার হবে? নিশ্চয়ই এখানে তোমরা বলছো এ ব্যবহার হবে, আমি এ দিয়ে দিলাম। অনারেবল ম্যান, অ্যান অনারেবল ম্যান হবে, এটা আমি দিয়ে দিলাম। FRCS এখানে কি হবে? অবশ্যই অ্যান FRCS কি হবে? ডক্টর। আচ্ছা, ধরো আমরা বলছি যে ড্যাশ তাহলে বলো দেখি এখানে কি হবে? অবশ্যই সান যেহেতু আমরা ব্যবহার করেছি, তাহলে দা সান রাইজেস ইন, এইখানেও কিন্তু একটা দা হবে, এইখানেও কিন্তু একটা দা হবে। আচ্ছা, এইবার বলো তো যে সুকান্ত ইজ ড্যাশ কিডস অফ বেঙ্গল। তাহলে এইখানে আমরা সুকান্ত ইজ ড্যাশ কিডস অফ বেঙ্গল, তাহলে এখানে আমরা কোন আ কি লিখবো, নাকি অ্যান লিখবো, না দা লিখবো? অবশ্যই এখানে দা ব্যবহার করা হবে, কেননা দা কি মানে সুকান্তকে কিডস এর সঙ্গে আমরা কি করছি? কিডস এর সঙ্গে আমরা তুলনা করছি, তাহলে এখানে দা ব্যবহার করা হবে। আচ্ছা, এটা বলো দেখি তাহলে ড্যাশ তাজমহল ইজ ইন আগ্রা, এটা বলো দেখি কি হবে? তাহলে আমরা এখানে কি লিখবো? অবশ্যই ডেফিনিট একটা আর্টিকেল লিখবো, অর্থাৎ দা লিখবো। তাহলে আমরা দেখছি যে এরকম প্রচুর, এরকম তোমাদের একটা কোনো বই যদি তোমরা এই মুহূর্তে আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে করতে তোমরা যদি কোনো একটা বই দেখো, সিরিয়াসলি বিষয়টাকে নিতে হবে। আমি আবারও তোমাদের অনুরোধ করছি, আমার মনের গভীরতা থেকে তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমরা সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অ্যাটলিস্ট আমি চেষ্টা করছি একদম ডাউন টু আর্থ নেমে এসে ছোট থেকে বড় সবাই যেন জলের মতো স্বচ্ছভাবে বিষয়গুলো বুঝতে পারো। আমি
সেইভাবে করে ক্লাসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। বুঝতেই পারছো লকডাউনের এই পিরিয়ডটাতে দোকানপাট সমস্ত বন্ধ রয়েছে। একটা কথা অনেস্টলি আমি স্বীকার করি, আমার হাতে কি হয়েছে, আমার হাতে মার্কার পেন, হোয়াইট বোর্ডে লেখার মতো এই মার্কার পেনটার যথেষ্ট অভাব আছে। আমি পেনটা পাচ্ছি না। আমি কোনো রকম ভাবে কাজটা চালিয়ে নিচ্ছি, জাস্ট একটু বোর্ড ওয়ার্ক করলাম জাস্ট, হ্যাঁ, কিন্তু আরো অনেক বেশি বোর্ড ওয়ার্ক করা উচিত ছিল। যাই হোক, তোমরা বাড়িতে থাকো, লকডাউনকে পুরোপুরিভাবে মেনে চলো। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মাঝে মাঝে হাত ধোবে। সরকার যে নির্দেশিকা দিচ্ছে অবশ্যই বাবা মায়েদেরকে তোমরা ফোর্স করবে, বাবা মায়েদেরকে তোমরা লক্ষ্য রাখবে তারা যেন এলোমেলো ভাবে বাড়ির বাইরে সবসময় না যান। তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা সবাই মিলে সুস্থ থাকবো, সুন্দর থাকবো। এই কঠিন পরিস্থিতিটাকে সবাই মিলে কাটিয়ে উঠবো। আবারও উপরওয়ালার কাছে, আমাদের স্রষ্টার কাছে, সৃষ্টিকর্তার কাছে এই দোয়া, এই প্রার্থনা করছি, সবাই ততক্ষণে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। নমস্কার।